দেখি বলো কি খবর। বাহ, করো, জয়েন করো। এসছি কি, বাহ, ঘুরে আসো। জুলুক নাকি সিল্ক রুট, সুচিস্মিতা, আচ্ছা, বাহ, দিওয়ালি সলিউশন আছে আজকের যা প্যাটার্ন, ঠিক তো রেলওয়ের 65,000 প্লাস ভ্যাকেন্সি মোটামুটি কনফার্ম, সবাই জানো। এলপি প্লাস টেকনিশিয়ান, ওকে। সো পুরো সায়েন্স বেস পরীক্ষা, মানে 10 স্ট্যান্ডার্ড, তার সাথে সাথে শেষ এই ট্রেন খুব ভালো লাগে। একটা কাট অফ এখন করেছো এখানে, ঠিক আছে। পিইটি নেই, পিইটি নেই, ইঞ্জিনিয়ারিং থাকতে হবে না, ফিজিক্স কেমিস্ট্রি। আরে তোরা এইটুকু বুঝতে পারছিস না কেন যে এএলপির জন্য, এএলপির জন্য আইটিআই লাগবে, 10th প্লাস আইটিআই, 10th প্লাস ডিপ্লোমা বা বিই বিটেক। তো আমি বিই বিটেক, এটা এএলপির জন্য। জাস্ট টেকনিশিয়ান পদ যেটা আছে সেখানে আইটিআইটাও ফিল আপ করতে পারে, বাট শুধু 12th আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স পিসিএম থাকলেই হবে। তো আমি আইটিআই তো ম্যাক্সিমাম ছেলে মেয়েদের করা নেই, তো আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সকে আমি করতে বলছি। এখানে আইটিআই নয়, এখানে যদি আইটিআই থাকতো আমি বলতাম না, কিন্তু আমার যা মনে হয় এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা 12th পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। না, রেলওয়ে এমন একটা বোর্ড যে বোর্ডের ওপরে তুমি 100% ভরসা করতে পারো। যেটা কালকেও বলছিলাম, বেরোবে এই বছরের লাস্টেই বেরোবে 65,000 থেকে 67,000 ভ্যাকেন্সি কনফার্ম। এগুলো খোঁজ খবর রাখো না, সারাক্ষণ শুধু পড়লেই হবে, সারাক্ষণ শুধু এদিক ওদিক করলে হবে। কোন জায়গাতে কোন ফর্ম আসবে, কোন এক্সামের জন্য আমি ভালো করে অ্যাপিয়ার করব, কোনটাতে আমার তাড়াতাড়ি জব হবে, তো এইগুলোকে আমার খোঁজ খবর রাখতে হবে না। এই কি সারাক্ষণ শুধু ম্যাথস করলেই হবে, সারাক্ষণ শুধু সায়েন্স পড়লে, ইতিহাস পড়লেই বার হচ্ছে না, রাইট? হিস্ট্রি বলো। এবার সো মেমব্রেন এই বছর রেলের পেপারে এসছে, ভাবো এই টাইপের সায়েন্সের কোয়েশ্চেন আসে গ্রুপ ডি এর পেপারে। ক্যান ইউ ইমাজিন ইট? যেটা ডব্লিউবিসিএস মেন্সেও আসে না। কি কোয়েশ্চেন? হুইচ ইনঅর্গানিক প্রেসিপিটেট অ্যাক্টস এজ এ সেমি পারমিয়েবল মেমব্রেন। কোন ইনঅর্গানিক প্রেসিপিটেট একটা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করতে পারে? আমরা জানি অর্ধবেদ্য পর্দা, ওকে, একটা কি হয়, এটা অসমোসিস প্রক্রিয়া সাহায্য করে, ঠিক আছে। কোনো হিন্টস হবে না, যার নলেজ আছে সেই নলেজের রেসপেক্টে আনসার দেবে। সৌরজিৎ, অর্পিতা, অনুজ, অতীশ, ওয়েলকাম। সোজা কোয়েশ্চেনে হিন্টস দেবো, কঠিন কোয়েশ্চেনে কোনো হিন্টস দেবো না, ওকে। হিন্টস সেটাতে দেবো যেটা সবাই পারে। প্রিয়রঞ্জন, পার্থ, ওয়েলকাম। চলো, ক্যালসিয়াম সালফেট, বেরিয়াম অক্সালিক, নিকেল ফসফেট, কপার ফেরোসাইনাইড, ঠিক আছে, করো দেখি। ভালো কোয়েশ্চেন। স্টার্ট, 30 সেকেন্ড। ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। প্রিয়রঞ্জন, পার্থ, দেবাশিস, ওয়েলকাম, শুভ সন্ধ্যা। তুক্কা, এক্সামে তুক্কা মারবো নাকি এক্সামে ছেড়ে দিয়ে আসবো? এক্সামে কি করব? হুম, একদম নো স্কিপ। আচ্ছা বেশ, 28% মাত্র কারেক্ট অ্যান্সার দিয়েছো। 28%-এর মধ্যে কতজন তুক্কা মেরে আনসার দিয়েছো একটু অনেস্টলি বলো তো বাবা। একটু বেরিয়ে আসো তো তোমরা গ্রুপ থেকে। 28 জনের 28%-এর মধ্যে কতজন তুক্কা দিয়েছো? আর যে তুক্কা দেওনি তাকে আমি এখন মাইকে নেব। বলো, কপার ফেরোসাইনাইড কি জিনিস, যেটা সবাই তুক্কা দিয়েছো তাই তো, একজনও জানো না? লিয়াকত, ওয়েলকাম। হোয়াট ইজ কপার ফেরোসাইনাইড? কপার ফেরোসাইনাইড মানে কি? কপার ফেরোসাইনাইড মানে জানি না তাই তো। আচ্ছা, তুক্কা না দিলেও খুব ভালো। চলো, কপার ফেরোসাইনাইড হচ্ছে সিইউ এফই, ঠিক আছে, সিইউ এফইসিএন। এখানে কত যাবে? সিইউ কিউব প্লাস, তাই তো। কপার ফেরোসাইনাইড কিউব প্লাস ফেরোসাইনাইড বলছি, সিইউ এফইসিএন 6। গুড মর্নিং, সরি, গুড ইভিনিং। সিইউ এফইসিএন 6, রাইট? তো
কপার ফেরোসাইনেট একটা কি ধরনের সাবস্টেন্স? এটা একটা পোরাস সাবস্টেন্স, রাইট? এবং এটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে। এবার আমাকে বলো এটা কোথায় সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে? এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন বলো বা একটা এক্সাম্পল বলো যেখানে এটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে। বলো অর্ধবেদ্য পর্দা হিসেবে কোথায় কাজ করে, কোন জায়গাতে? বলো। মানসরিয়া ওয়েলকাম, নিপা ওয়েলকাম, বলো। এটা পারবে? ফেরোসাইনাইড ডায়ালিসিস না, ইনঅর্গানিক প্রেসিপিটেট বলছে। সুগার মলিকুলকে অ্যালাউ করে, এটা জানতে চাইছি, মানে এক্সপেরিমেন্টটা জানতে চাইছি, কোন এক্সপেরিমেন্ট? রমেশ ওয়েলকাম। কোন এক্সপেরিমেন্ট? জটিল লবণ, এটা তো জটিল লবণ, ঠিক আছে বুঝলাম। আজকের ক্লাস পুরো থমথমে, আজকে প্রচুর নতুন নতুন জিনিস শেখাবো, সবাই কপি পেন নিয়ে বসো। ঠিক, এইটা অ্যাকচুয়ালি একটা রিয়াকশন আছে, ঠিক আছে? এটার অ্যাকচুয়ালি একটা রিয়াকশন আছে, রিয়াকশন নামটা হচ্ছে কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। রিয়াকশনটার নাম হচ্ছে কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট বলে একটা বিক্রিয়া হয়, যেই বিক্রিয়াতে কপার ফেরোসাইনাইড অ্যাজ এ সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে এটাকে ডায়ালিসিস প্রক্রিয়াতেও বেশি ব্যবহার করা যেতে পারে। ডায়ালিসিস, ওকে। ডায়ালিসিস কথাটার মানে হচ্ছে ঝিল্লি বিশ্লেষণ, যেটা কিডনি থেকে স্টোন, একদম স্টোনকে পার্থক্য করতে লাগে, ওকে। এটা হচ্ছে কপার ফেরোসাইনাইডের ব্যাপার। এবার ফেরো কথাটা যখন বলছি, CuFeCN6 যখন বলছি, তখন আয়রন কত স্টেটে আছে এটা আমাকে বলতে হবে। CuFeCN6 এ আয়রনের কত স্টেট, মানে অক্সিডেশন নাম্বার কত? কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট, এটা একটা বিক্রিয়া হয়, এটা জয়েন্টে আসে মেনলি। কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট, CARTIUS, কার্টিয়াস। এবার আমায় বলো এফির স্টেট কত, অক্সিডেশন নাম্বার বা জারণ স্তর কত হয়? শিখিয়ে দিয়েছিলাম। কপার এখানে কত স্টেটে থাকে? কপার থাকবে এখানে K4, এখানে কপার থাকবে তোমার 2+ স্টেটে, তাই তো? কপার এখানে 2+ স্টেটে আছে। এইখানে আছে হচ্ছে তোমার CN6, মানে এখানে -6, এখানে Fe আছে +4। এটা একটা আনএক্সপেক্টেড কম্পাউন্ড, ঠিক আছে? Fe+4 স্টেটে এখানে দেখা যায়, কিন্তু বেসিক্যালি Fe কে আমরা যত স্টেটে পাই সেটা হচ্ছে Fe2+ এবং Fe3+, হ্যাঁ, ফেরাস এবং ফেরিক। কিছু কিছু সময় এখানে Cu2 দিয়েও লেখা যেতে পারে, যদি আমরা সংকেতটা এটা লিখি, এইটা হচ্ছে স্টেবল স্ট্রাকচার Cu2FeCN6। যদি এটা হয় তাহলে আমরা কি করতে পারি? কপার, কপার এখানে কত স্টেট হলো? 2 +2 মানে হচ্ছে এখানে +4 হয়ে গেল। +4 হলে এখানে হবে তোমার -6 আর এখানে হবে তোমার +2, ঠিক আছে? এইরকম ভাবে স্ট্রাকচার কিছু করা যেতে পারে, রাইট? যেটা প্রেসিপিটেট। এবং আচ্ছা, আরেকটা বড় কথা যেটা, এই যে প্রেসিপিটেটটা যখন আমি বলছি, প্রেসিপিটেটের কালার জানতে চাই অনেক সময়। বলো হোয়াট ইজ দ্য কালার অফ দ্য প্রেসিপিটেট? কি উত্তর হবে? কে কে জানো? প্রেসিপিটেটের কালার কি? কপার ফেরোসাইনাইড, এনিওয়ান? ব্যাস হয়ে গেল সব, ঠিক আছে। চকলেট ব্রাউন কালার, ভেরি গুড, বাহ 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 বাহ, ভেরি গুড। চকলেট ব্রাউন কালার, চকলেট ব্রাউন কালার, ওকে। ব্রাউন কালারের চকলেট খেয়েছো তো? ডার্ক চকলেট, রাইট? তার যে কালার হয় সেই কালারটা হচ্ছে কপার ফেরোসাইনাইডের কালার। ডার্ক চকলেট খেয়েছো তো, বা চকলেট সিরাপ, হুম, তার যে কালার সেই কালার হচ্ছে কপার ফেরোসাইনাইড। তো তোমাকে একটা কন্টেনারের মধ্যে ডার্ক চকলেট বা আরেকটা কন্টেনারের মধ্যে কপার ফেরোসাইনাইড দিলে তুমি পার্থক্য করতে পারবে না কোনটা কি, ওকে। একদম। সৌমেন্দ্র ওয়েলকাম, মৃত্যুঞ্জয় স্বাগতা ওয়েলকাম, শুভ সন্ধ্যা, চন্দ্রিকা ওয়েলকাম, শুভ সন্ধ্যা, ঠিক আছে। একটাও খাবে না, এইটা খেলে ডেট আর ওইটা খেলে আনন্দ পাবে, এই হচ্ছে বিষয়। চলো 2 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, এটা WBCS মেইনস এর পেপারে দিয়েছে, ব্লাড সেল ডু নট শ্রিঙ্ক ইন ব্লাড বিকজ দ্য ব্লাড ইজ। ফাটাফাটি কোয়েশ্চেন, মানে ইন্টিগ্রেটেড সায়েন্স বা বায়োকেমিস্ট্রির খুব অ্যাপ্লাইড কোয়েশ্চেন। বলছে ব্লাড সেল ডু নট শ্রিঙ্ক ইন ব্লাড বিকজ দ্য ব্লাড ইজ। কোয়েশ্চেনটা পড়ে আগে মানে বোঝার চেষ্টা করো। আগের দিন একটা কোয়েশ্চেন এই ধরনের কনসেপ্ট থেকে আমি আলোচনা করেছিলাম, ওকে। ধরে নিয়েছো? রিপন ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম।
আচ্ছা বলছি, ঠিক আছে, বুঝতে পারছি না, চলো স্টার্ট, আনসার করো দেখি। শ্রিঙ্ক মানে হচ্ছে চুপসে যাওয়া, চুপসে, সিঙ্ক ভাবলাম। SINK কে মানে ডুবে যাওয়া, SHRINK মানে কন্ট্রাকশন হয়ে যাওয়া, চুপসে যাওয়া, একদম অর্ক ওয়েলকাম। আচ্ছা এবার একটা আমাকে কথা বলো, আইসোটোনিক মানে কি? এই যে যারা যারা বললে আইসোটোনিক, আগের দিন দেখিয়েছিলাম আইসোটোনিক মানে হচ্ছে সেম মোলার কনসেন্ট্রেশন থাকবে, রেজাল্ট কথা বলবে একদম। আইসোটোনিক মানে হচ্ছে সেম মোলার কনসেন্ট্রেশন থাকবে, এটা বলে দিয়েছিলাম, সেম গাঢ়ত্ব থাকবে, সেম মোলার কনসেন্ট্রেশন, সেইটা হচ্ছে বেসিক্যালি আইসোটোনিক। সুমনা ওয়েলকাম, ওকে, শ্রাবণী ওয়েলকাম। আচ্ছা তোমরা একটা কথা শোনো, যে প্রেমে হাবুডুবু খাওয়া, ঠিক আছে, তার মানে দুটো মনও কিন্তু আইসোটোনিক হতে পারে, পারে তো, টু হার্ট আর আইসোটোনিক টু ইচ আদার, তার মানে কি এ ওর প্রেমে যতটা হাবুডুবু খাচ্ছে, তার মানে ওইখানে লিকুইডের কনসেন্ট্রেশন যতটা, এখানে লিকুইডের কনসেন্ট্রেশন ততটা, তার মানে শ্রিঙ্কিং হওয়ার কোনো চান্সেস নেই, চুপসে যাবে যে ফিলিংস, চুপসে যাওয়ার কোনো চান্সেস নেই। ভাবো, ফিল করো, ঠিক আছে, ফিল করো। তাহলে বিষয়টা কি হলো, বিষয়টা এরকম, ব্লাড সেল, ঠিক আছে, রক্তের যে কোষ আছে, ডু নট শ্রিঙ্ক, চুপসে কখনই যাবে যখন একটা রেসপেক্টে একটা হাইপোটোনিক, একটা রেসপেক্টে একটা হাইপোটোনিক হবে, ঠিক আছে। দেখো বিষয়টা হচ্ছে, ধরো একটা কন্টেনার আছে, ভালো করে কনসেপ্ট বুঝো কি বলছি। গুড ইভিনিং শুভ সন্ধ্যা, কিন্তু ওয়েলকাম। দেখ এই জায়গাতে আমি একটা মেমব্রেন দিয়ে ভাগ করে দিলাম, এটা হচ্ছে সলিউশন নাম্বার এ, এটা হচ্ছে সলিউশন নাম্বার বি। এবার ভালো করে বোঝো, ধরো এ সলিউশনের গাঢ়ত্ব বললাম 0.5 মোলার, রাইট, বি সলিউশনের গাঢ়ত্ব বললাম 0.2 মোলার। এবার এখানে আমি দুটো কনসেপ্ট নতুন ইন্ট্রোডিউস করব। প্রথম কনসেপ্টের নাম হচ্ছে হাইপারটোনিক, আমি যেরকম এঁকেছি খাতায় নোট করবে। এই হাইপারটোনিক হাইপোটোনিক থেকে কোয়েশ্চেন পরীক্ষাতে আসবেই আসবে, মাস্ট, মেইনসের পেপার বলছি, রাইট। হাইপারটোনিক কথাটার মানে কি, হাইপার কথাটার মানে বলো এক্সেস, মানে কম না বেশি, ল্যাঙ্গুয়েজে হাইপার বলছে এ বেশি হাইপার হয়ে যাচ্ছে, এ বেশি যে টেনশন করে তাকে বলে হাইপার টেনশন। তো হাইপার কথাটার মানে হচ্ছে মাছ বা বেশি, তার মানে আমরা যার গাঢ়ত্ব বেশি আছে সেই সলিউশনটাকে হাইপারটোনিক বলবো বাকিটার রেসপেক্টে। তাহলে বলো এ আর বি এর মধ্যে কার গাঢ়ত্ব বেশি দেখতে পাচ্ছ, প্রত্যেকে বলো। এ এবং বি এর মধ্যে অ্যাজ মাই ডায়াগ্রাম অনুযায়ী কার গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন বেশি দেখা যাচ্ছে, প্রত্যেকে আনসার করো, রেসপন্স করো। কার গাঢ়ত্ব, এ সলিউশন যেটা আছে তার কনসেন্ট্রেশন বেশি দেখা যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি এ সলিউশন যেটা আছে, রাইট, এ সলিউশন যেটা আছে, এ সলিউশনকে হাইপোটোনিক, এই হাইপারটোনিক বলবো। কার রেসপেক্টে বলবো বলো, হাইপারটোনিক WRT উইথ রেসপেক্ট টু বি। যখন তুমি হাইপারটোনিক বুঝে গেলে তখন তুমি 0.2 মোলার সলিউশন যেটা আছে এইটাকে পার্ট 2 দিয়ে লিখবে, দ্যাট ইজ কল হাইপোটোনিক, রাইট। হাইপো কথাটার মানে হচ্ছে এখানে কম, ঠিক আছে, এই যে মাছ বলছি এখানে আমরা বলবো লেস, তার মানে বি সলিউশনটা এ সলিউশনের রেসপেক্টে হাইপোটোনিক, এ সলিউশনটা বি সলিউশনের রেসপেক্টে হাইপারটোনিক। আর যদি এ এবং বি সলিউশনের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন ইকুয়াল হয়ে যায় তখন আমরা এ এবং বি সলিউশনকে একসাথে বলবো দিস আর দ্য আইসোটোনিক টু ইচ আদার, ঠিক আছে। বলো কনসেপ্ট বোঝা গেল, একদম কনসেপ্ট বোঝা গেল, কনসেপ্ট বোঝা গেল, প্রত্যেকে বলো। এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবো, জেগে ওঠো, ঘুমালে চলবে না। তোমরা সবাই ব্রয়লার মুরগি হয়ে গেছো, ঘুমাচ্ছ, ঝেমাচ্ছ, একটু জেগে ওঠো, সামনে প্রচুর পরীক্ষা আছে, প্রচুর পরীক্ষা, প্রচুর প্রচুর। এবং এই কোয়েশ্চেন পরীক্ষাতে আসবেই, সায়েন্সের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইকুইমোলার কথাটার মানে হচ্ছে দুটোর গাঢ় মানে মোলারিটি সেম, ইকুইমোলার কথাটার মানে মোলারিটি সেম। কনসেন্ট্রেশনের অনেক রকম ক্রাইটেরিয়া হয়, নর্মালিটি হয়, মোলারিটি হয়, মোলালিটি হয়, ফর্মালিটি হয়, এগুলো। তো ইকুইমোলার কথাটার মানে হচ্ছে দুটো কনসেন্ট্রেশন তার মোলার গাঢ়ত্ব ইকুয়াল, ঠিক আছে, কনসেন্ট্রেশন সেম ইন টার্মস অফ মোলার, একদম। এবার একটা কথা বলো, কিসমিসের মধ্যে জল ঢুকে যায়, কিসমিসের মধ্যে জল ঢুকে যায়, যখন কিসমিসকে জলের মধ্যে রাখবে, কিসমিসের মধ্যে জল ঢুকে যাচ্ছে, ভেরি গুড, কিসমিসের মধ্যে জল ঢুকে যায়। এবার আমরা জানি, দেখো এইটা ধরো একটা কিসমিস, ঠিক আছে, এটা একটা কিসমিস বললাম, কিসমিস, কিসমিস, এটাকে আবার মানে জলের মধ্যে যদি আমরা এই জিনিসটাকে রাখি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, জল এর মধ্যে ঢুকছে, রাইট। এবার বলো তো কার মধ্যে গাঢ়ত্ব বেশি আছে, কার মধ্যে গাঢ়ত্ব কম আছে, এইটা কি প্রসেস, ঠিক আছে, একদম, এটা কি প্রসেস, কার গাঢ়ত্ব বেশি, কার গাঢ়ত্ব বেশি, কিসমিসের নাকি জলের? কিসমিসের ভেতরে যেটা আছে, কিসমিসের গাঢ়ত্ব কনসেন্ট্রেশন যেটা আছে সেই কনসেন্ট্রেশন হাই, ক্লিয়ার।
এর গাঢ়ত্ব বেশি। এইখানে যে ওয়াটার আছে, এখানে যে জল আছে, সেই জলের যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশন লো। ক্লিয়ার কনসেপ্ট? কনসেপ্ট ক্লিয়ার? এর কনসেন্ট্রেশন লো, এর কনসেন্ট্রেশন হাই। এবার লো কনসেন্ট্রেশন থেকে যদি কোনো একটা লিকুইড বা কোনো একটা সাবস্টেন্স যার সলভেন্ট অ্যাকচুয়ালি মানে দ্রাবক, যেখানে জল হচ্ছে একটা দ্রাবক, যদি হাই কনসেন্ট্রেশনের দিকে যায়, তখন আমরা সেই প্রসেসটাকে বলে থাকি বেসিক্যালি অসমোসিস প্রসেস বা অভিস্রবণ পর্দা, যে মানে অভিস্রবণ পদ্ধতি, যেখানে একটা অর্ধবেদ্য পর্দার দরকার পড়ে। এখানে বাইরে থেকে কোনো অর্ধবেদ্য পর্দা দেওয়া হয় না। এই কিসপিসের যে আউটার লেয়ারটা আছে, এই লেয়ারটাই কি হিসেবে কাজ করে? এই লেয়ারটাই কাজ করে সেমি পারমিয়েবল মেমব্রেন অনুযায়ী। ক্লাসের ফ্লো ধরো, সেমি পারমিয়েবল মেমব্রেন। ক্লিয়ার? এইবার এখানে হাইপোটোনিক আর হাইপারটোনিকের কনসেপ্টটা আমি ইন্ট্রোডিউস করবো। প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা জানি, তোমরা দেখছো কিসমিসের ভেতরে কনসেন্ট্রেশন বেশি আছে, তাহলে কিসমিসের ভেতরে কনসেন্ট্রেশন বেশি থাকলে বেশি কনসেন্ট্রেশন ওয়ালা তাকে আমরা কি বলি? হাইপারটোনিক সলিউশন বলি। ইজ ইট ক্লিয়ার? এটাকে বলবো হাইপারটোনিক। কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু ওয়াটার, জলের রেসপেক্টে। আর এখানে কনসেন্ট্রেশন লো আছে, কনসেন্ট্রেশন লোটাকে আমরা কি বলবো? কনসেন্ট্রেশন লোটাকে বলবো হাইপোটোনিক। উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে? কিসমিসের রেসপেক্টে। বলো টোটাল পিকচার ক্লিয়ার হলো কিনা? এইটা কিন্তু একটা পিওর এন্ড পারফেক্ট অসমোসিস প্রসেসের এক্সাম্পল, যেখান থেকে হাইপোটোনিক হাইপারটোনিক পার্টটা বোঝা যাবে। ওকে, তো হাইপোটোনিক হাইপারটোনিক কোনো একটা পার্টিকুলার কোনো জিনিসের নাম নয়, এটা এক্সাম্পল টু এক্সাম্পল ভ্যারি করবে। ঠিক আছে? ওকে 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 ঠিক আছে, একদম বোঝা গেল। ব্যাস এইটুকু রাখো। নেক্সট পরের পার্টটাতে আসো। লিখেছো এটা? এই কিসমিসের এক্সাম্পলটা কিন্তু মেইনসের পেপারে আসে, ডায়াগ্রাম করে আঁকবে, মানে একটু লিখে নেবে। টোটাল জিনিস লেখার দরকার নেই, হাই টু লো হলে ব্যাপন হয়ে যাবে, সেটা তো অবিশ্রবণ নয়। ডায়াগ্রাম তোমাদের মতো করে একটা ছবি এঁকে একটু নোটেশন দিয়ে লিখে রাখবে, কোথা থেকে কি হলো না হলো, কোনটাকে হাইপারটোনিক বলে, কোনটাকে হাইপোটোনিক বলে, ইকুইমোলার মানে কি, আইসোটোনিক মানে কি, এগুলো। ঠিক আছে? নেক্সট পরের কোয়েশ্চেন চলো। 2 নম্বরের পরে 3 নম্বর। আচ্ছা, আইসোটোনিক সলিউশনস হ্যাভ, ঠিক আছে, আগের দিনের কোয়েশ্চেন রিপিটেড 15 সেকেন্ড টাইম। হ্যাঁ লাস্টে বলছি, দাঁড়া, 15 সেকেন্ড টাইম করো। আচ্ছা ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আইসোটোনিক সলিউশন সেম মোলার কনসেন্ট্রেশন, ঠিক আছে, এটা নিয়ে কোনো কথা আমাদের বলার নেই, ক্লিয়ার কনসেপ্ট পুরো দিয়ে দিয়েছি। নেক্সট পরের কোয়েশ্চেন। আচ্ছা চলো, প্র্যাকটিক্যাল সব আজকে করবো, অ্যাপ্লাইড কোয়েশ্চেন করবো। রেলওয়েতে বেসিক্যালি অ্যাপ্লাইড কোয়েশ্চেন এখান থেকে এসেছিল, এই চ্যাপ্টার থেকে। বলছে দ্য হার্ড শেল অফ অ্যান এগ ওয়াজ ডিসলভড ইন HCl। ভালো করে বোঝো কি বলছে। হার্ড শেল অফ অ্যান এগ, একটা ডিমের, ডিসলভ ইন HCl, প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে তাকে ডিসলভ করেছে। দেন দ্য এগ ওয়াজ প্লেসড ইন এ কনসেন্ট্রেটেড সলিউশন অফ NaCl, হোয়াট উইল হ্যাপেন? এটা প্র্যাকটিক্যালি না করলে বোঝা যাবে না, এবং পুরো প্র্যাকটিক্যাল সেন্সের কোয়েশ্চেন এটা, এটা সামনে থেকে করে পুরো দেখতে হবে, রাইট? এটা যদি না দেখো তাহলে এটা বোঝা যাবে না। করেছো? সোয়েল, সোয়েল কথাটা কোথায় লেখা আছে? শেল, শেল ধরো একটা ডিম। ও আচ্ছা আচ্ছা, এই সোয়েল, ফুলে যাওয়া। শ্রিঙ্কের উল্টো এটা, শ্রিঙ্কের অ্যান্টোনিম এটা। একদম ইউটিউবে দেখা যাবে, কিন্তু আনসার করার সময় ইউটিউব দেখবে না, আগে আনসার করে নাও। আগে বলো প্রশ্নটার মানে ক্লিয়ার তো সবার কাছে? বাংলা মানে কি বলতে চাইছে? একটা ডিমকে প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা কন্টেনার আছে, নুনের একটা কন্টেনার আছে, মানে নুন দ্রবণ একটা, আর একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ। তো প্রথমে তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে দিলাম, দিয়ে ডিমটাকে তুললাম, তুলে আবার নুন জলের মধ্যে তাকে দিয়ে দিলাম, বলছে কি হবে, কি অবজারভেশন তুমি দেখবে। করো, 30 সেকেন্ড করো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হ্যাঁ, তো আমরা আউটার সারফেস থেকে কোনটা দেখতে পাই? সিংহ। ভাব, ভেতরের কি অ্যালবুমিন গ্লোবিউলিন আমরা দেখতে পাই নাকি? আমরা তো বাইরের খোলসটা দেখতে পাই, তো সেটাই বলেছে। কোয়েশ্চেন বোঝা গেল? বলো, কোয়েশ্চেন ক্লিয়ার? HCl কে তোমার দেখার দরকার নেই, HCl মাত্র 37% আনসার দিয়েছো। HCl কে, ঠিক আছে, দেখার দরকার নেই। তুমি মাথায় রাখবে কনসেন্ট্রেটেড সলিউশন অফ NaCl, NaCl কে তুমি মাথায় রাখো। সোডিয়াম ক্লোরাইড আর আর ডিমের খোসা, কার ডেনসিটি বেশি? কার ডেনসিটি বেশি? এর ডেনসিটি বেশি নাকি এর ডেনসিটি বেশি? NaCl এর ডেনসিটি বেশি, ঠিক আছে। সোডিয়াম, কার ডেনসিটি বেশি? তুমি মাথায় রাখবে কনসেন্ট্রেটেড সলিউশন অফ NaCl,
NaCl কে তুমি মাথায় রাখো, সোডিয়াম ক্লোরাইড আর ডিমের খোসা, কার ডেনসিটি বেশি? কার ডেনসিটি বেশি? এর ডেনসিটি বেশি নাকি এর ডেনসিটি বেশি? NaCl এর ডেনসিটি বেশি, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের যে সলিউশন আছে এর ডেনসিটি কি হবে? এর ডেনসিটি হাই। প্রত্যেকে বলো, আরে বলো, এর ডেনসিটি হাই, NaCl এর ডেনসিটি হাই। তো যে ডেনসিটি বেশি আছে, যার ডেনসিটি বেশি আছে, তো সে কি করবে? সে চাপ দেবে ডিমের খোসা যেটা আছে, সে ডিমের খোসাটাকে দুপাশ থেকে চাপ দেবে, ঠিক আছে। চাপ দেওয়ার জন্য কি? চাপ দেওয়ার জন্য এগ যেটা আছে সেই একটা শ্রিঙ্ক হয়ে যাবে। এটা টোটাল ডেনসিটির উপরে ডিপেন্ড করে বা কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। আবার তুমি এরকম ভাবতে পারো ডিমের খোসাটা যেন একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে। ভালো করে শোনো কি বলছি, ডিমের খোসা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে, ঠিক আছে। এইটা বোঝো তো, সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে। তুমি এরকম ভাবে জিনিসটাকে ভাবার চেষ্টা করো, যদি ডিমের খোসা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে, ঠিক আছে। এইটা বোঝো তো, সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে। তুমি এরকম ভাবে জিনিসটাকে ভাবার চেষ্টা করো, যদি ডিমের খোসা সেমি পারমিয়েবল মেমব্রেন হয়, অর্ধবেদ্য পর্দা হয়, তাহলে ধরো এইটা হলো ডিম, ঠিক, এইটা হলো ডিম। একটু ভালো করে আঁকি, ধরে নাও এইটা হলো ডিম, রাইট, ঠিক আছে, এটা হলো ডিম। তো এখানে কে ভাসছে? এখানে হচ্ছে NaCl এর মধ্যে একে দেওয়া হয়েছে। এই যে সলিউশনটা আছে, এই সলিউশনটা হচ্ছে NaCl নরমাল। এবার দেখো, হ্যাঁ আমি নরমাল ওই পার্টটার পরে বলছি, নরমাল ডিমকে যদি NaCl দিই তাও এটা হবে। হ্যাঁ, তো এবার কি হচ্ছে, এবার এই যে সেমি পারমিয়েবল মেমব্রেনটা হলো, এইখান থেকে যে লিকুইড পার্টটা আছে ডিমের ভেতরে, ঠিক আছে, যাচ্ছি এক এক করে সব যাচ্ছে। এই লিকুইড পার্টটা সেমি পারমিয়েবল মেমব্রেন থেকে কি হবে? বাইরে আসতে চেষ্টা করবে। কেন? একটু আগে বললাম যে NaCl এর কি হচ্ছে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব হাই না লো বলো? এর কনসেন্ট্রেশন কি হবে? হাই হবে। আর এর ভেতরের যে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব আছে, এই কনসেন্ট্রেশনটা কি হবে? কনসেন্ট্রেশনটা লো হয়ে যাবে। তাহলে কি হবে? লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে পার্টিকেল মুভ করবে। তাহলে পার্টিকেল যদি মুভ করে, এটা সেমি পারমিয়েবল মেমব্রেন, তাহলে কোন প্রসেস এর সাথে ইনভলভ যদি বলে, প্রসেসটার নাম কি? পদ্ধতির নাম কি? পদ্ধতির নাম হচ্ছে অসমোসিস, অভিস্রবণ। তাহলে যদি এর মধ্যে থেকে লিকুইড মানে প্রোটিন বাইরে বেরোতে থাকে, তাহলে এটা কি হবে? এটা তো স্ট্রিং করে যাবে, চুপসে যাবে না, ও আগে এতটা থাকলে এখন এতটা হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার কথাটার মানে ভালো করে বোঝো কি বলছি। এই যে সেলটা আছে, এই সেলটা আমরা জানি কি? এই সেলটা আমরা জানি CaCO3 দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এগ শেল যদি তোমাকে বলে যে কি মার্বেল পাথর, চক, এগুলো যে মেটেরিয়াল দিয়ে তৈরি, এই এগ শেল ডিমের খোসাও সেই মেটেরিয়াল দিয়ে তৈরি, দ্যাট ইজ ক্যালসিয়াম কার্বনেট। এবার এই যে ক্যালসিয়াম কার্বনেটের সেমি পারমিয়েবল মেমব্রেনের যে প্রপার্টিটা আছে, এই যে ধর্মটা আছে, এই ধর্মটা ডিপেন্ড করে হচ্ছে HCl এর উপরে। যদি আমরা ডিমকে HCl এর মধ্যে ডিসলভ না করি, একটা ডিমকে নিয়ে, কাঁচা ডিমকে নিয়ে যদি HCl সলিউশনের মধ্যে ডিসলভ না করি, তাহলে ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে, এই ক্যালসিয়াম কার্বনেট সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করবে না। এটা নরমালি তুমি যদি ডিরেক্ট HCl এর মধ্যে না দিয়ে নুনের মধ্যে দাও, ঠিক, তো এই জিনিসটা দেখা যাবে না। আগে ক্যালসিয়াম কার্বনেটের যে পারমিয়েবল মেমব্রেন আছে, সেই মেমব্রেনটা ফার্স্টে ফর্ম করাতে হবে। ফর্ম করানোর পরে তারপরে তাকে নুন জলের মধ্যে দিলে সেই জিনিসটা দেখানো হবে। বোঝা গেল? ওটা ফেটে যাবে। H2SO4 অনেক তীব্র অ্যাসিড, যাকে তাকে যেখানে সেখানে দিলে হবে না। H2SO4 দিলে ওখানে ক্যালসিয়াম সালফেট তৈরি হয়ে যাবে। আবার ক্যালসিয়াম কার্বনেট H2SO4 এর সাথে দিলে ক্যালসিয়াম সালফেট তৈরি হয়ে যাবে, তখন দেখবি চুন হিসেবে কাজ করছে সেটা, তখন আর ডিম নেই, ঠিক আছে, একদম। আরে বলো, সল্ট দিয়ে ডিম সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ, এই কথাটা কি কারেক্ট? হ্যাঁ কারেক্ট। কেন কারেক্ট নয়? নুন জলের মধ্যে ডিম দিলে তো ওটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজই তো করতো না, কারণ HCl এর মধ্যে তো ফার্স্টে দিনই। কেন হয়? দিস ইজ কল্ড দ্য কলিগেটিভ প্রপার্টি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। ঠিক, এবার আমাকে আবার বলতে হবে অনেক কিছু। ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইনটু এম, যেইটার উপরে এই ফর্মুলাটা ডিপেন্ড করে আছে। ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইনটু এম, সো ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু, সরি কেবি হবে এখানে, কেবি ইনটু W2 ইনটু M1 ডিভাইডেড বাই W1 ইনটু M2। মাথার উপর দিয়ে গেল কার কার? কি সব লিখছেন এসব? কি সমস্ত জিনিস লেখা হচ্ছে? এটা টিবি মাইনাস টিবি স্টার, টিবি মাইনাস টিবি স্টার ইজ ইকুয়াল টু এটা। ওকে, দিস ইজ কল্ড এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ঠিক আছে। যখন পিওর সলভেন্ট মানে ওয়াটারের মধ্যে যখন আমরা বাইরে থেকে নুন ব্যবহার করব, একদমই তাই। সো কেন বেড়ে যায় তার ম্যাথমেটিক্যাল ভেরিফিকেশন হচ্ছে এটা। এই যে তোমরা বলছো তো যে নুন জলের বয়লিং পয়েন্ট বেশি, নর্মাল জল কত ডিগ্রিতে ফোটে? নর্মাল জল ফোটে 100 ডিগ্রিতে। যখন আমরা সল্ট তার মধ্যে অ্যাড করব, এই সল্ট আর ওয়াটার তাই কমে কখনো? নুন আর জলের মধ্যে ইন্টারাকশন আছে না? তো জলের মধ্যে বন্ড ব্রেকিং করতে গেলে তো আরো বেশি টেম্পারেচার লাগবে না? অত নয়, কম আরো, ঠিক আছে। সলিউবল, আরে এখানে সলিউবল ইনসলুবল ইম্পিউরিটি নেই।
সলিউবল ইম্পিউরিটি মানে কি? সলিউবল ইম্পিউরিটি মানে জলের যে বন্ডিং আছে সেই বন্ডিং কে ভেঙে নুন তার মধ্যে ঢুকে গেছে। বাট বাইরে থেকে যখন হিট দিয়ে জলকে বয়েল করার চেষ্টা করব তখন তো জলের ইন্টারনাল মানে H2O মলিকুলের মধ্যে যে বন্ডিং আছে সেই বন্ডিংকেও ব্রেক করতে হবে, প্লাস NaCl এর সাথে ওয়াটারের যে ইন্টারঅ্যাকশন হচ্ছে সেই বন্ডিংকেও ব্রেক করতে হবে। তো দুটো জিনিসকে ব্রেক করতে হচ্ছে, তো বাইরে থেকে বেশি টেম্পারেচার দিতে হবে না। ওটা সারফেস টেনশনের কনসেপ্ট। সলিউবল ইম্পিউরিটি, ইনসলিউবল ইম্পিউরিটি ওটা টোটাল সারফেস টেনশন, ওর সাথে এর কোনো সম্পর্ক নেই। কথা বোঝা গেছে? ওটা সারফেস টেনশনের কনসেপ্ট। তো আমি নর্মাল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফোটে নুন ফেলে দিলে আমি যদি একদম সফিস্টিকেটেড থার্মোমিটার দিয়ে জিনিসটাকে মাপি তাহলে আমরা দেখবো 100.05 100.07 এইটা মানে খুব কম অ্যামাউন্টের নুন যদি হয়, এবং এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো বলতে গেলে অনেক কিছু অ্যাডিশনাল ফ্যাক্টর চলে আসবে। রাউলস ল বলে একটা ব্যাপার হয়, আইডিয়াল সলিউশন আদর্শ দ্রবণ বলে একটা ব্যাপার হয়, সেই সমস্ত জিনিস চলে আসে। অত কিছু জানার দরকার নেই। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, যে জলের মধ্যে ইম্পিউরিটি অ্যাড করলে জলের বয়লিং পয়েন্ট বেড়ে যায়। তো আমরা ডিমটাকে দিই, তার মধ্যে নুন দিয়ে দিই, নুনটা কি করে জলের বয়লিং পয়েন্টকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, জলের বয়লিং পয়েন্টকে যখন বাড়িয়ে দেবে জল বেশি বেশি পরিমাণে তাপ নেবে, বা বেশি বেশি পরিমাণে তাপ নিয়ে বেশি বেশি তাপ ডিমকে দেবে, তো ডিম তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই হলো কনসেপ্ট। ঢুকলো মাথাতে? কেন দেয়? আরে বলো, নাকি ঘুমিয়ে পড়েছো? বোঝা গেছে? কই কতজন? একটু বেশি হয়ে গেল তাই তো? হুম। এই ভয়ানক ভয়ানক নামগুলো শুনেছিলাম 12-এ, আজ আবার পড়তে হবে জানলে একটু দেখে রাখতাম। পড়তে হবে জানলে, এগুলো প্র্যাকটিক্যাল জিনিস না। চলো, অ্যাপ্লাইড জিনিস এগুলো পরীক্ষাতে দেয়। WBCS মেইনস কেমিস্ট্রি অ্যাপ্লাইড কোশ্চেন বেশি আসে, তোমরাও জানো, কনসেপ্টের কোশ্চেন কম আসে। প্র্যাকটিক্যাল লাইফ, কারণ সিলেবাস যেটা লেখা যে এভরিডে সায়েন্স, তো এভরিডে সায়েন্সে আমরা যা দেখি সেখান থেকেই প্রশ্ন আসতে পারে, তো ওটাও কিন্তু এভরিডে সায়েন্সের মধ্যে পড়ে। না 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 না, এই ফর্মুলা এক্সামে আসে না, এই ফর্মুলা ক্লাস 12-এর, ঠিক আছে, M2 বার করতে বলে এখান থেকে। আচ্ছা চলো, সেই স্ট্যাটিক সায়েন্স আর আসে না না। তো রেলের পরীক্ষাতে আসতে পারে। শোনো, এটা WBCS এর এক্সামে দেবে না, রেলের এক্সামে তোমাকে কেমন দেবে? রেলের এক্সামে বলবে যে কেবির মান কি। কেবির নাম কি? এটাকে বলা হয় মোলাল ইভিউলোস্কোপিক কনস্ট্যান্ট। মোলাল ইভিউলোস্কোপিক কনস্ট্যান্ট, কেবি ইজ ইকুয়াল টু এরকম একটা ফর্মুলা আছে, 8 TB স্কয়ার ডিভাইডেড বাই 1000 ইনটু এলভি। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা আছে। ঠিক, ওগুলো বুঝতে হবে, এই নামটা জানতে চাইতে পারে, মোলাল ইভিউলোস্কোপিক কনস্ট্যান্ট। ম্যাথমেটিক্স দেবে না এখান থেকে। চলো নেক্সট, পরেরটা। ওই যে শরীর খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, তো কটা আগে বেসিক কোয়েশ্চেন করে নাও, এটা আগের দিন করিয়েছি। দেখি কজন পার্কে আছে একটু দেখা যাক। চলো, যারা যারা আগের দিন ক্লাস করেছো স্টার্ট করো। ব্লাড হ্যাজ বিন আইসোটোনিক উইথ, ব্লাড হ্যাজ বিন আইসোটোনিক উইথ, ঠিক আছে, ব্লাড আইসোটোনিক কি হয়? কেন যাবে না? ডেফিনেটলি যাবে। পচা ডিমের ভেতরে কি লিকুইড থাকে না? তো যাবে না কেন? এটা আগের দিন ছিল, সেই কারণেই তো বলছি। ওকে 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 ওকে, ঠিক আছে। তো স্যালাইন, আগের দিন যে কনসেপ্ট শিখিয়ে দিয়েছিলাম, স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার মানে কি? ওকে, 35% ঠাকুর দেখতে গেছে, ঠিক, নর্মাল সোডিয়াম ক্লোরাইড সলিউশন। বারাসাত চত্বরে কেউ থাকো? এখানে আছো কেউ বারাসাতের কাছাকাছি থাকো? এনিওয়ান? না, তো আমার জিজ্ঞেস করাটাও ভুল। যে তারা তো আজকে ক্লাস করতো না, ঠিক আছে, তারা তখন উৎসবে মেতে আছে প্যান্ডেলের পেছনে। 0.16 মোলার, ঠিক আছে, 0.16 মোলার, ঠিক একদম। তো এইটা হচ্ছে তার গাঢ়ত্ব, ঠিক আছে। ওকে, তো 0.16 মোলার সেটা হচ্ছে নর্মাল সোডিয়াম ক্লোরাইড সলিউশন, এটাকে আমরা বলে থাকি স্যালাইন সলিউশন, তাই তো, স্যালাইন সলিউশন। ওকে, আজকে আজকে একটা বিরাট কেস হয়েছে, ঠিক আছে। আমার এক আত্মীয়, এই যে হোয়াটসঅ্যাপের কেসটা জানো তো, আজকে যে কিছুক্ষণ সময়ের জন্য এই ছিল, আমার এক আত্মীয় মানে একটা মেসেজ করেছে, তাকে কি একটা লিখতে গেছিলাম, তো অর্ধেক সেন্ড হয়ে আর যায়নি, ঠিক আছে। তো অর্ধেক সেন্ড হয়ে যে সেন্সটা তৈরি হয়েছে সেই সেন্সটা খারাপ, ঠিক আছে, জানি না কি ভাবলো, পরে এখনো পর্যন্ত এসএমএস সিন করেনি, ঠিক আছে। তারপরে যেটা লিখেছি সেটা ভালো, ওকে, তো এখনো সিন করেনি, এবার ফোন করে বলতে হবে যে এরকম এরকম ব্যাপার হয়েছে, ঠিক আছে। আরে ডিলিট করে কেমন করে দেবো, আমিও জানি যে এরকম ব্যাপার হয়নি, হ্যাঁ আত্মীয়। হুম, ওকে, মানে পরের সামনের পার্টটা দেখলে জাস্ট মনে হবে তাকে ইনসাল্ট করছি, ওকে, সেকেন্ড পার্টটা দেখলে মনে হবে যে না ইনসাল্ট না, অ্যাকচুয়ালি তাকে অ্যাপ্রিসিয়েটই করছি। বাট ভদ্রলোক দেখবে কি না, না পুরোটা কি জাস্ট বলা যাবে না, ঠিক আছে, খুবই বাজে। চলো নাও, বলছে প্ল্যান্ট সেল উইল শ্রিঙ্ক when placed in, ঠিক আছে। প্ল্যান্ট সেল মানে হচ্ছে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষকে কোথায় রাখলে তারা শ্রিঙ্ক করে যাবে। ভালো করে বোঝো কোয়েশ্চেনটা, ভালো করে বুঝে আনসার করো।
কনসেপ্ট আমি ডিসকাস করে দিয়েছি। বলছে শ্রিঙ্ক করে যাওয়ার জন্য তাকে কোন সলিউশনে রাখতে হবে, শ্রিঙ্ক করে যাওয়ার জন্য তাকে কোন সলিউশনে রাখতে হবে, এটা পড়ছে। ওকে, কোয়েশ্চেন ক্লিয়ার? মানে দেখি কি কি বুঝলে তোমরা, টার্মের মানে কি বুঝলে দেখি একটুখানি, এটার আনসার করো দেখি। বাবা বাবা, ভেরি গুড। বাকি কাদের কাদের কাছে এটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি একটুখানি বলো তো, যে টার্মের মানে বুঝতে পারলাম না। এটা কিন্তু বায়োলজির কোয়েশ্চেনও, ঠিক আছে, বায়োলজির কোয়েশ্চেনও কিন্তু এটা, যে প্ল্যান্ট সেল উইল শ্রিঙ্ক when প্লেসড ইন, কোথায়, না এখন না, পরে, প্লেসড ইন, তার উত্তরটা কি হবে 57%। শ্রিঙ্কের অপোজিট হলে, হ্যাঁ প্ল্যান্ট সেল, ধর এটা প্ল্যান্ট সেল, তাহলে প্ল্যান্ট সেলকে আমরা কোথায় রাখছি, কোন সলিউশনের মধ্যে রাখলে এটা চুপসে যাবে, যাতে সলিউশন মানে এর ভেতর থেকে এই জিনিসটা বাইরে যাবে, তাই না? তাহলে এর ভেতরের থেকে যদি বাইরে যায়, এটা লো কনসেন্ট্রেশন আছে, লো কনসেন্ট্রেশন মানে এটা হাইপো, আর বাইরেরটা আছে হাইপার, তাহলে কোন সলিউশনের মধ্যে প্লেস করতে হবে বলেছে, তাহলে হাইপারের মধ্যে প্লেস করব, ঠিক আছে, তো হাইপারটোনিক সলিউশন আনসার। চলো নেক্সট, পরেরটা। সাত নম্বর, এই একটা ফাটাফাটি কোয়েশ্চেন, ঠিক আছে, শুধু ভালো না, খুবই ভালো। বলছে গ্লিসারল আর মিথানল ওয়ার সোল্ড এট দ্য সেম প্রাইস এট দ্য মার্কেট। যদি গ্লিসারল আর স্পিরিট মানে মিথানল একই দামে বাজারে বিক্রি হতো, হুইচ উড বি চিপার ফর প্রিপেয়ারিং অ্যান অ্যান্টিফ্রিজ সলিউশন ফর দ্য রেডিয়েটর অফ অ্যান অটোমোবাইল। আমরা জানি গ্লিসারল অটোমোবাইল রেডিয়েটরে ব্যবহার করা হয় অ্যান্টিফ্রিজিং সলিউশন হিসেবে। এই যে শীত প্রধান দেশ, সেখানে রাত্রিবেলা গাড়ি অফ করা হয় না, গাড়িতে স্টার্ট দিয়ে রাখতে হয়, কারণ সকালবেলা গাড়ি স্টার্ট দেওয়া যাবে না, জানো এটা, যে পেট্রোল কি করে যায়, লো টেম্পারেচারে ফ্রিজ করে যায়, তো তার জন্য ওকে বাদ বাকি মানে পেট্রোলের মধ্যে বাইরে থেকে যে এলিমেন্ট মেশাতে হয় সেইটার নামই হচ্ছে গ্লিসারল। এবার বলছে গ্লিসারল আর এথানল মার্কেটে সেম প্রাইসে পাওয়া যাচ্ছে, তাহলে এই একই কাজের জন্য আমরা কাকে ব্যবহার করব? কোয়েশ্চেনটার মিনিং বুঝে আনসার করো। ওকে, একদম ঠিক করো, আনসার কি হবে? কি আনসার হবে করো দেখি। একদম, ভেরি গুড, 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 ভেরি গুড। ব্রাঞ্চিং এর কনসেপ্টের থেকেও বড় কথা কলিগেটিভ প্রপার্টি। শোনো,
একটা জিনিস ভালো করে বোঝো, সিম্পল জিনিস বলছি, দেখো মানে ক্লাস 5-6 এর বাচ্চাকে যদি ক্লাস 12 এর কন্টেন্ট পড়াতে হয়, তাহলে কন্টেন্ট এইভাবে পড়াবে, ঠিক আছে? তোমরাও যারা ক্লাস 11-12 পড়াও, একটা জিনিস দেখিয়ে দিই, ভালো করে বোঝো। ধরো এটা হচ্ছে সলিডের লেভেল, ঠিক আছে? সলিডের কিসের লেভেল? ভিপির লেভেল, ভেপার প্রেসার, ভালো করে বোঝো। এইটা হচ্ছে লিকুইডের ভেপার প্রেসারের লেভেল, লিকুইড ভেপার প্রেসার, ওকে? আচ্ছা, এইটা হচ্ছে গ্যাসের ভেপার প্রেসারের লেভেল। এগুলো কি স্যার দাগ ফাগাচ্ছেন, এগুলো কি ব্যাপার? এটা হচ্ছে ভেপার প্রেসার, মানে বাষ্প চাপ। কার? এটা ধরো আমি বললাম এখানে পিওর ওয়াটার আছে, খুব মন দিয়ে দেখো, খুবই মন লাগবে এখানে, খুবই মাথা লাগবে। পিওর ওয়াটার আছে, পিওর জল, রাইট? এবার আমি কি করলাম, জলের মধ্যে একটুখানি নুন মিশিয়ে দিলাম, বা জলের মধ্যে একটুখানি চিনি মিশিয়ে দিলাম, ধরো নুন বলছি, যেটা আগের এক্সাম্পলে বললাম। তাহলে এই কন্ডিশনটা ধরো, এইটা হচ্ছে টেম্পারেচার, ঠিক? টেম্পারেচারের এটা লেভেল, এটা ভেপার প্রেসারের লেভেল ভাবতে পারো, এটা টেম্পারেচারের লেভেলও ভাবতে পারো। এবার যখন আমি জলের মধ্যে নুনকে মেশাচ্ছি, জল কোন স্টেটে আছে বলো তো? কমেন্ট করো, লিকুইড, সলিড না গ্যাস? প্রত্যেকে, এভরিওয়ান, জল কোন স্টেটে আছে? দেখো কত ফাটাফাটি কনসেপ্ট এটা। কোন স্টেট? প্রত্যেকে, এভরিওয়ান বলো, এভরিওয়ান, 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 জল কোন স্টেটে আছে? জল আছে লিকুইড স্টেটে। তাহলে ভেপার প্রেসারের ওপর এফেক্ট কার পড়বে? কোন স্টেটের ভেপার প্রেসারের ওপর এফেক্ট পড়বে যদি জলকে আমি, জলের মধ্যে নুনকে আমি অ্যাড করি? লিকুইড স্টেটের ভেপার প্রেসারের মধ্যে এফেক্ট পড়বে। তো ভেপার প্রেসার কথাটার মানে কি আগে একটুখানি সিম্পল ভাবে বলে দিইনি, হোয়াট ডাজ ইট মিন? ভেপার প্রেসার কথাটার অ্যাকচুয়াল মানে কি? ভেপার প্রেসার কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে, ধরো এর মধ্যে জল আছে, হ্যাঁ, এর মধ্যে জল আছে। নর্মাল জলকে যখন তুমি খোলা অবস্থাতে রাখতে, জল তো ভেপার স্টেটে চলে যেত, ইয়েস অর নো? জলের মলিকুল গুলো এরকম ভাবে বাষ্প দশায় যেতে থাকবে, কারণ এইটা হচ্ছে লিকুইড স্টেট, এইটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট। তাহলে লিকুইড থেকে তারা গ্যাসিয়াস স্টেটে র্যান্ডমলি মুভ করতে থাকবে। থাকলো, থাকলো, ভালো কথা। এবার আমায় বলো, তাহলে এইখানে উঠে এটা ব্যাক সাইডে যে প্রেসার দেয় সেটাকেই বাষ্পচাপ বলে। তুমি এরকম ভাবে জিনিসটাকে মাথায় রাখো, যে মলিকুল যত বেশি ভেপার স্টেটে যাচ্ছে, সেখানে বাষ্পচাপ তত বেশি হবে। এবার জলের মধ্যে যখন আমি আলাদা করে সল্ট অ্যাড করব বা নুন অ্যাড করব, তাহলে আমাকে একটা কথা বলো তো, আগে যতগুলো জলের মলিকুল ভেপার স্টেটে যেত, নুন কি ততগুলো জলের মলিকুলকে দেবে ভেপার স্টেটে যেতে? কি মনে হয় তোমাদের? নুন তো জলের সাথে একটা ইন্টারাকশন করছে। নুন জলের মধ্যে গুলে যাচ্ছে, তার মানে কি? নুন জলের মধ্যে গুলে যাচ্ছে মানে নুন জলকে টেনে আটকে রাখছে, যে আমি তোকে যেতে দেবো না, তোকে যতই তাপ দিক যেতে দেবো না। সেই কারণেই তো বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছে, তাই না? ওই কারণেই তো ডিম সেদ্ধ করার সময় জলের মধ্যে নুন দিতে হয়, এটাই তো কারণ। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে এইখান থেকে ধরো এখানে 3টে দাগ আঁকলাম, এখান থেকে আমি 2টো দাগ আঁকলাম। তাহলে বলো তো, সল্ট অ্যাড করে দিলে ভেপার প্রেসার কমে যাবে না বাড়বে? ভেপার প্রেসারের ভ্যালু কি হবে, কমবে না বাড়বে? কি মনে হয় তোমার? কম পার্টিকেল এর মধ্যে যাচ্ছে তো, না? লিকুইড থেকে এখানে কম পার্টিকেল যাচ্ছে, তাহলে কম পার্টিকেল যাওয়া মানে ভেপার প্রেসারের ভ্যালু কমে যাওয়া। এইটুকু ক্লিয়ার যে আমরা সল্ট যখন অ্যাড করি তখন ভেপার প্রেসার বা বাষ্পচাপ কমে যায়। ক্লিয়ার তো? তো বাষ্পচাপ যদি কমে যায়, ভালো করে দেখো, যদি বাষ্পচাপ কমে যায়, তাহলে লিকুইডের লেভেল তো আগে এখানেই ছিল, তাহলে বাষ্পচাপ কমে গেলে লেভেলটা একটু কোন জায়গাতে লিখবো? নিচে লিখবো না? একটু নিচে আঁকতে হবে তো। ধর আমি একটুখানি আরো চোখ দিয়ে যাতে ভালো সেন্স করতে পারো সেখানে বলছি, ভেপার প্রেসারকে এখানে এঁকে দিলাম। কথা বোঝা গেল? এইটা হচ্ছে এখন লিকুইডের ভেপার প্রেসার। কোথায়? যেখানে সল্ট আছে প্লাস ওয়াটার আছে। ভেপার প্রেসার বা বাষ্পচাপ কমে যায়। ক্লিয়ার তো? তো বাষ্পচাপ যদি কমে যায়, ভালো করে দেখো, যদি বাষ্পচাপ কমে যায়, তাহলে লিকুইডের লেভেল তো আগে এখানেই ছিল, তাহলে বাষ্পচাপ কমে গেলে লেভেলটা একটু কোন জায়গাতে লিখবো? নিচে লিখবো না? একটু নিচে আঁকতে হবে তো। ধর আমি একটুখানি আরো চোখ দিয়ে যাতে ভালো সেন্স করতে পারো সেখানে বলছি, ভেপার প্রেসারকে এখানে এঁকে দিলাম। কথা বোঝা গেল? এইটা হচ্ছে এখন লিকুইডের ভেপার প্রেসার। কোথায়? যেখানে সল্ট আছে প্লাস ওয়াটার আছে, H2NaCl। বুঝতে পেরেছো কি বলছি? কার ভেপার প্রেসারের পড়বে না? কার ভেপার প্রেসারের উপরে এফেক্ট পড়বে না? সলিড আর গ্যাস, এই যে দুটো জায়গা, এই দুটো জায়গার ভেপার প্রেসারে কোনো এফেক্ট পড়বে না, কারণ আমরা নুনকে মেশাই কিন্তু বরফের মধ্যে নয়,
বা গ্যাসের মধ্যে বা স্টিমের মধ্যে নয়, নুনকে মেশানো হচ্ছে জলের মধ্যে, জল হচ্ছে লিকুইড স্টেট। তো ভেপার প্রেসার যার পার্থক্য পড়বে বা যার পড়বে সেইটা হচ্ছে লিকুইড স্টেটের। তো সলিডেরটা সলিড লেভেলের জায়গাতেই রাখবো, গ্যাসটাকে গ্যাস লেভেলের জায়গাতে রাখবো। এবার দেখো এই ভেপার প্রেসারটা কমে যাওয়ার জন্য কি জিনিস হচ্ছে, যেটার উপরে টোটাল কনসেপ্ট দাঁড়িয়ে আছে। তুমি বলো তো এই গ্যাপটা বাড়লো না কমলো? লিকুইডের ভেপার প্রেসার আর গ্যাসের ভেপার প্রেসারের মধ্যে যে গ্যাপটা আছে এই গ্যাপটা বাড়লো না কমলো বলো? প্রত্যেক এভরিওয়ান, কোনো কঠিন জিনিস নয়, একদম সিম্পল জিনিস, গ্যাপটা বাড়লো কেন? তাহলে বয়লিং পয়েন্ট বেড়ে যায়, কথাটা বুঝতে পারলে? দেখো লিকুইড থেকে গ্যাস স্টেটে যাওয়ার পয়েন্টের নাম কি? বয়লিং পয়েন্ট। তো বয়লিং পয়েন্ট তো জলকে বয়ল করছি, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই তো ব্যাপার, ভেপার প্রেসারের গ্যাপ তো বেশি, এর ভেপার প্রেসারের লেভেল তো নেমে গেছে। তাহলে ভেপার প্রেসারের লেভেল নেমে গেছে, তো একে এই জায়গাতে রিচ করতে হবে, তাহলে টেম্পারেচার বাড়াও। গ্যাপ বেড়ে যাচ্ছে মানে টেম্পারেচার বাড়বে। ধরো এর গ্যাপটা যদি 100 ডিগ্রি হয়, এর গ্যাপটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এর গ্যাপ নিশ্চয়ই গ্রেটার দ্যান 100 হবে। দিস ইজ কল দ্য ইবিপি, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন মানে বেড়ে যাওয়া। কনসেপ্ট ক্লিয়ার? যখন এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হচ্ছে, একটা জিনিস হওয়ার জন্য কি হচ্ছে দেখো, অটোমেটিক 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 এই গ্যাপটা কমছে না বাড়ছে? এই গ্যাপটা যদি বেড়ে যায় তাহলে আগের থেকে, আগে এতটা গ্যাপ ছিল, ঠিক, আগে গ্যাপ কমছে না বাড়ছে? এই গ্যাপটা, এই গ্যাপটা, সলিউট যত বেশি গ্যাপ তত বেশি হবে, তাই তো? একদমই তাই। কোয়ালিটেটিভ প্রপার্টি নাম্বার অফ সলিউটের উপরে ডিপেন্ড করে। এই গ্যাপটা কমছে না বাড়ছে? এই গ্যাপটা কমে যাচ্ছে। দিস ইজ কল্ড ডিএফপি। ডিএফপি কথাটার মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এইবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো, বলতো যে বরফের মধ্যে নুন দেয় কেন? জলের মধ্যে নুন দেয় বয়লিং পয়েন্ট বাড়ানোর জন্য। বরফকে যাতে না গলতে হয়, মাছ বাজারে যাবে কখনো, বড় বড় অন্ধ্রের কাতলা মাছ, হাইব্রিড মাছগুলো যখন আসে, ঠিক আছে, চালানি মাছগুলো যখন আসে, ঠিক আছে, বরফের মধ্যে কি দিয়ে রাখে? দুপুর 1টা 2টো অব্দি মাছ বিক্রি করতে হবে, বরফের মধ্যে কি দিয়ে রাখে? নুন দিয়ে রাখে। কেন নুন দেয় বরফের মধ্যে? কেন নুন দেয়? ফ্রিজিং পয়েন্টকে কমানোর জন্য। এই দেখো ফ্রিজিং পয়েন্ট কমে গেছে, তার হিমাঙ্ক কমে গেল। তাহলে একটা গ্যাপ বাড়লে আরেকটা গ্যাপ অটোমেটিক কমে যাবে। তাহলে এই গ্যাপটা কত হবে? এই গ্যাপটা 0 ডিগ্রি থেকে কম হবে। আমরা নর্মাল জানি 0 ডিগ্রিতে বরফ মানে জল জমে বরফ হয়। ওকে, তো বরফের মধ্যে নুন যদি দিয়ে দিই, ওটা 0 থেকে কমে -1 -2 এই সমস্ত রেঞ্জে চলে আসে। তো যত বেশি নুন দেবে তত তার ফ্রিজিং পয়েন্ট কমে যাবে। পুরো পিকচারটা ক্লিয়ার হলো কি হচ্ছে না হচ্ছে? এই নুনই কিন্তু অ্যাকচুয়াল জিনিস, মানে একটা ফ্যাক্টর যে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। এইটা হচ্ছে পিওর ওয়াটারের, এইটা হচ্ছে ওয়াটার আর NaCl এর। এটা অনেক সুন্দর জিনিস, জাস্ট একটা আমি ফ্লো চার্ট করে ডায়াগ্রাম করে দেখিয়ে দিলাম যে কিভাবে নুন দিলে কেন বয়লিং পয়েন্ট বেড়ে যায়, নুন দিলে কেন ফ্রিজিং পয়েন্ট কমে যায়। ওকে, তাহলে এই প্রশ্নটা কি বলেছে ভালো করে শোনো। মেথানলকে যদি আর গ্লিসারলকে যদি একসাথে অ্যাড করা হতো, যেমন এটার দাম কম এটার দাম বেশি, যদি মার্কেটে মেথানলকে আমি অ্যাড করতে পারতাম পেট্রোলের মধ্যে, মেথানল কি করে জানো? জলের মধ্যে নুন যে কাজটা করে, পেট্রোলের মধ্যে মেথানল সেই কাজটা করে। পেট্রোলের মধ্যে মেথানল সেই কাজটা করে। ওকে, তার মানে তার যে ফ্রিজিং পয়েন্ট আছে সেই ফ্রিজিং পয়েন্টকে কমিয়ে দেবে অনেক। ফ্রিজিং পয়েন্ট কমিয়ে দেবে মানে তেল সহজে জমাট বাঁধবে না। ওকে, ধরো আমি বললাম গ্লিসারল x ডিগ্রিতে জমাট বাঁধায়, তো মেথানল দিলে কি হবে জানো? x-5 ডিগ্রিতে জমাট বাঁধাবে। মানে মেথানল দিলে তাকে আরো 5 ডিগ্রি নিচে নামতে হবে, তবে গিয়ে কিনা তেল জমাট বাঁধবে। তো এটা মার্কেটে অত সহজে পাওয়া যায় না বা ইউজ করা হয় না, আমাদের কস্ট এফেক্টিভ নয়। কস্ট এফেক্টিভ হচ্ছে গ্লিসারল, এই কারণে এটাকে ব্যবহার করা হয়। যদি মার্কেটে সেম রেটে পাওয়া যেত তবে আমরা অ্যান্টি ফ্রিজিং সলিউশন হিসেবে মেথানলকে ব্যবহার করতাম, কারণ দিস ডিপ্রেস দ্য ফ্রিজিং পয়েন্ট, এ ফ্রিজিং পয়েন্টকে কমিয়ে দেয় পেট্রোলের। বুঝতে পারলে? তো মেথানল হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলো, অনেকে তো আনসার ঠিক দিয়েছো, বাট দিস ইজ দ্য অ্যাকচুয়াল এক্সপ্লানেশন কিভাবে কি হলো না হলো। বাট বেড়ে যাবে কেন? সল্ট ওয়াটারের ভেপার প্রেসার কম, সল্ট ওয়াটারের ভেপার প্রেসার কম, নর্মাল ওয়াটারের ভেপার প্রেসার বেশি। গ্লিসারল কেন ইউজ হবে? গ্লিসারল আর মেথানলকে এক দামে পাওয়া গেলে আমি এটাকে কেন ইউজ করব? যে বেশি হিমাঙ্ক কমাবে তাকেই তো ইউজ করব। তো এইটা কমাচ্ছে বেশি, এটাকে ইউজ করব বেশি, এটাই তো ব্যাপার। আরে বলো,
মাথায় ঢুকলো না উপর দিয়ে গেল? এই এই যে ডায়াগ্রামটা বললাম, এ সব প্র্যাকটিক্যাল জিনিস, কোনো জিনিস এমনি এমনি হয় না। বরফের মধ্যে কোনো জিনিস কোনোদিন দেখবে না যে বরফের মধ্যে কেউ চিনি দিচ্ছে, বরফের মধ্যে তেল দিচ্ছে। নুন কি জিনিস যেটা বরফের মধ্যে দেওয়া হয়? এই নুন এই সমস্ত লেভেল বাড়িয়ে দেয়, কমিয়ে দেয়। ঠিক আছে, একদম মেথানলের দাম বেশি বলে গ্লিসারল দেওয়া হয়। আমি তেল ব্যবহার করছি, আমার তো কস্ট এফেক্টিভ হতে হবে, নাহলে তো লোকে কিনবে না। কতজন আছো, কতজন আছো ক্লাসে বলো একটু দেখি। আইআইটি কি আইটিআই করার সময় খালি বলেছিল দেখিয়েছিল, আপনি বোঝালেন কেন হয় ব্যাপারটা। আছে কেন হয় না শিখলে কেমন করে বুঝবে? এই যে জিনিসটা আজকে ডিসকাস করে দিলাম, সেকেন্ড টাইম এই জিনিস আর ভুল হবে না। তো আজকের কোয়েশ্চেন গুলো আমি সব এই ধরনেরই কোয়েশ্চেন রেখেছি, এবং এটা রেলের এবছরের কোয়েশ্চেন, এইটা রেলের এই বছরের কোয়েশ্চেন। ভাবতে পারো কোথা থেকে প্রশ্ন সেট করে, ঠিক কতটা চিন্তা ভাবনা করে, কতটা রিসার্চ করে কোয়েশ্চেন সেট করেছে, পেপার সেট করেছে, রাইট? সো এই লেভেলে প্রিপারেশন তোমাদের জাস্ট নিতে হবে, না হলে রেল এক্সাম টাটা বাই বাই। রেলও তোমাদের টাটা বাই বাই করবে, তোমরাও রেলকে টাটা বাই বাই করবে। তো 6 months to 7 months সলিড প্রিপারেশন, সলিড তোমাকে তৈরি করে দেবে পুরো। ঠিক আছে, ভেপার প্রেসার কমলে বয়লিং পয়েন্ট বাড়বে, একদম লিকুইড স্টেটের। ওকে, চলো নেক্সট পরের কোয়েশ্চেন দেখো। এর মধ্যে কোনটা হেভিয়েস্ট? এর মধ্যে কোনটা হেভিয়েস্ট, কোনটা সব থেকে ভারী? আচ্ছা চলো, এটা সলিউশনের কোয়েশ্চেন না, তা সেটা হতেই পারে, ভবিষ্যতেও হতে পারে, সেটার আমি তো কোনো গ্যারান্টি দিইনি, দিয়েছি? কোনো গ্যারান্টি দিইনি। ওকে, তবে যতদিন আছি তোমাদের শিখিয়ে যাব, একটা না একটা জিনিস ইনফরমেশন হলো আমার থেকে তোমরা নিউ শিখবে, এইটুকু চ্যালেঞ্জ আমি তোমায় করছি। সায়েন্স তোমাকে ভাবতে শেখাবো আমি, চিন্তা করতে শেখাবো আমি, যতদিন আছি ততদিন শিখিয়ে যাব, এই হচ্ছে বিষয়। চলো, হাই অল্টিটিউড দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার লোয়ার্স বিকজ, তাই তো? হাই অল্টিটিউডে ওয়াটারের বয়লিং পয়েন্ট কমে যায়, সেই কারণেই তো প্রেসার কুকার ব্যবহার করা হয়, নুন ফুন দেওয়া হয় সমস্ত জিনিসে। কেন? সিম্পল কোয়েশ্চেন, আনসার করো দেখি। এটা আমরা সবাই দেখেছি, দেখিনি এমন কেউ নেই। ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান, ওয়েল ডান, করো। ভুলটা হয়ে গেল। তো ওখানে কি হয়, অ্যাটমসফেরিক প্রেসার কম থাকে, ভালো কোয়েশ্চেন। অ্যাটমসফেরিক প্রেসার কম থাকে, অ্যাটমসফেরিক প্রেসার কম থাকার জন্য সেখানে জল তাড়াতাড়ি ফুটে যায়। বুঝতে পারলাম, 100 ডিগ্রির আগেই ফুটে যায়, 100 ডিগ্রি অব্দি যেতে হয় না। ওকে, নেক্সট পরেরটা চলো। when a solution is separated from a solvent by a semi permeable membrane, ছেড়ে দিয়েছিলাম তো অমিত, ওয়েলকাম। এখন আপাতত আছি, করতে থাকো, যতদিন আছি করতে থাকো। দেখো, when a solution is separated from a solvent by a semi permeable membrane, okay, then the phenomenon taking place is called, আজকে টোটাল ডিসকাশন করে দিয়েছি এটার উপরে, তো এটা ভুল করার কোনো জায়গা নেই। ঠিক আছে, দেখো আনসার দেখাও। চলো, হ্যাপি দিওয়ালি। একদম, দিওয়ালিতে তো কোথাও যাইনি, কেউ ডাকে না, ঘোরার লোক নেই, কেউ কেউ ডেকে যে রান্না করে খাওয়াবে, ওকে, তাও করে না। अच्छा, ऐसे कैसे चलेगा? ওকে, ঠিক আছে। হুম, ওইটা কে খায়? আচ্ছা, শ্যামনগরে একটা কচুরির দোকান আছে না গো, স্টেশনের বাইরে, বিভৎস সেল হয়। শ্যামনগর, বহুদিন আজকে গেছিলাম, পরোটার দোকান আছে এখনো দোকানটা। 2015 সালের, 14-15 সালের কথা বলছি, খেলতে গেছিলাম
শ্যামনগরে একবার, ঠিক আছে, সকালবেলা কোনো জায়গাতে খাবার পাইনি, কোনো জায়গাতে খাবার না, ঠিক আছে, এই ছিল 2:30 থেকে খেলা ছিল। তো মানে তখন দেখি যে ওই সে একটা দোকানে বিভৎস ভিড়, জানি না যে ওটা কি। যাবো যাবো, নর্থ বেঙ্গল আসছি, নর্থ বেঙ্গল যাবো, অনেকদিন যাওয়া হয় না, নর্থ বেঙ্গল যাব, উত্তরবঙ্গ যাব, বৃষ্টি বাদল কমুক, উত্তরবঙ্গ যাব, উত্তরবঙ্গে গিয়ে ঘুরে আসতে হবে। আর এইসব বই খাতা কয়েকদিনের জন্য একটু বন্ধ রেখে সমস্ত সব, আগে প্রত্যেক মাসে যেতাম, এখন 1 বছর হয়ে গেছে তাও যাই না। একদম একদম একদম, ঠিক আছে, ওকে। ওইটার ভাগ্যে নেই রে, ওটার ভাগ্যে নেই। যখন লোকের টাইম হয় তখন আমার টাইম হয় না, আমার টাইম হলে লোকের টাইম হয় না, এই হচ্ছে বিষয়। লোক আছে কিন্তু সময় মিসম্যাচ হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আমার জলের বোতল চুরি হয়ে গেছিল, ঠিক আছে, মানে বোলপুর স্টেশনে। বোলপুর স্টেশনটাও কি এইরকম গো? দা বিসলেরি জলের বোতল কিনেছিলাম 10 টাকা দিয়ে, হাত ধুয়ে এসে দেখি ওইটা নেই। কি বলবো, নাকি আমার সাথেই হয়? ওকে, এমনি তো খুব ভালো জায়গা, দারুণ ভালো জায়গা, মানে বোলপুর শান্তিনিকেতন তো সুন্দর জায়গা। কি গিয়ে রথবাড়ি মোড় হয় না, এদিক ওদিক এদিক ওদিক টোটো প্রচুর প্রচুর। এটাও রেলের পেপারে দিয়েছে, বলছে এর মধ্যে কোনটার অভিস্রবণ চাপ সব থেকে বেশি হবে। 3টে কন্টেনারে 3টে সলিউশন আছে, একটার মধ্যে গ্লুকোজ আছে, একটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড, একটার মধ্যে বেরিলিয়াম ক্লোরাইড। তো 3টের মধ্যে বলছে অভিস্রবণ চাপ কোনটার মধ্যে ম্যাক্সিমাম হবে বা কোনটা বেশি চাপ দেবে। ঠিক আছে, দারুণ কোয়েশ্চেন এটা, একটা কনসেপ্টের উপরে বেসিক্যালি ডিপেন্ড করে, ঠিক আছে, এটাও রেলের পেপারে এসছে এবার, রাইট। কত সুন্দর সুন্দর প্রশ্ন দেখো। তো দেখি তোমরা কি আনসার করো, তারপর আমি বলছি। স্টার্ট। কল্যাণী ওয়েলকাম, বলো, প্রত্যেকে করার চেষ্টা করো। ও সন্ধ্যা, একদম। এক্সটেনশন অফ ডিসোসিয়েশন, আচ্ছা দেখো সিম্পল ভাষায় বলি, 45%। একদম, শোনো, অসমোটিক প্রেসার হচ্ছে অভিস্রবণ চাপ, একটা কলিগেটিভ প্রপার্টি বলে। এই টাইপের কোয়েশ্চেন যখন তোমাকে দেবে, কনসেপ্টটা দেখে নাও। কাদের কাদের প্রবলেম আছে একটু বলো তো, একটু বলো, নির্দ্বিধায় বলো, কোনো সমস্যা নেই। প্রথমবার কোয়েশ্চেন দেখছো, আগে কোনোদিন এই ধরনের কোয়েশ্চেন করোনি, ফেস করোনি, প্রবলেম বা কোয়েশ্চেন কিভাবে ডিল করতে হবে মানে বুঝতে পারছো, বলো একটু, প্রত্যেকে বলো একটু, নামগুলো দেখি। বলতে তো হবে, চুপচাপ থাকলে তো হবে না, শিখে তো নিতে হবে। ওকে, আচ্ছা, প্রত্যেকটা ডিসোসিয়েশন গুলো ভালো করে জানতে হবে। শোনো, অসমোটিক প্রেসার ডিপেন্ড করে কার উপরে? ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ আয়ন্স। আমরা সিম্পল ভাবে এইভাবে বলে দিই, অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ ডিপেন্ড করে কার উপরে? আয়ন্সের যে নাম্বার আছে নাম্বারের উপরে। তার মানে যে সলিউশন যত বেশি আয়ন দেবে, সেই সলিউশন তত বেশি চাপও দেবে, সিম্পল কথা। এবার ব্রেকিং গুলো তোমাদের দরকার জানার। প্রথমে আছে বেরিয়াম ক্লোরাইড, তাহলে BaCl2 যে ব্রেকিং হয়, BaCl2 ব্রেকিং হচ্ছে বেরিয়াম 2+, বেরিয়াম 2+ আর 2Cl মাইনাস। আচ্ছা, কটা আয়ন্স তৈরি হচ্ছে দেখো, বেরিয়াম 2+ হচ্ছে একটা আয়ন, রাইট, আর এখানে দুটো ক্লোরিন আয়ন আছে, তার মানে টোটাল নাম্বার অফ আয়ন কতগুলো বলো? টোটাল নাম্বার অফ আয়ন হচ্ছে 3 আয়ন্স। ক্লিয়ার সবার? বলো, 2+ হচ্ছে একটা আয়ন, রাইট, আর এখানে দুটো ক্লোরিন আয়ন আছে, তার মানে টোটাল নাম্বার অফ আয়ন কতগুলো বলো? টোটাল নাম্বার অফ আয়ন হচ্ছে 3 আয়ন্স। ক্লিয়ার সবার? বলো, আমার তো প্লাস মাইনাস চার্জ ব্যালেন্স করতে হবে, তাহলে 2+ হচ্ছে একটা চার্জ, আর এদিকে 2 × -1 -2 একটা চার্জ, তাহলে +2 - 2 ব্যালেন্স। বাট আয়ন্সের নাম্বারটা দেখো, নাম্বার হচ্ছে এখানে একটা, এখানে আছে কটা? এখানে আছে দুটো, তাহলে টোটাল 3টা আয়ন্স। নেক্সট আমাদের বলছে NaCl, তো NaCl কে ব্রেক করলে আমরা কি পাবো? NaCl কে ব্রেক করলে আমরা পাবো Na+ এবং Cl-। Na+, Cl- যখন পাচ্ছি, কটা আয়ন্স তৈরি হচ্ছে?
Na+Cl- এর মধ্যে হচ্ছে দুটো আয়ন্স তৈরি হচ্ছে, ঠিক আছে, দুটো আয়ন্স তৈরি হচ্ছে। আর গ্লুকোজ কি, গ্লুকোজ হচ্ছে C12H22O11, এই গ্লুকোজ তোমরা জানো সবাই। বাট গ্লুকোজের মধ্যে কোনো ব্রেকিং হয় না, কোনো আয়ন্স তৈরি হয় না, ওই জন্য গ্লুকোজের ক্ষেত্রে লিখবো আমরা কি, নো আয়ন্স। সরি, গ্লুকোজ লিখেছি না, এক মিনিট। গ্লুকোজের ফর্মুলা C6H12O6, একটু ভুল লিখেছি, C6H12O6, এইটা হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজ একটা কি মলিকুল, এটাকে বলা হয় কোভ্যালেন্ট মলিকুল, সমযোজী যৌগ। এর ক্ষেত্রে কোনো রকম আয়ন্স তৈরি হয় না। তাহলে আমরা কিভাবে জিনিসটাকে সাজাবো, যে যত বেশি আয়ন্স দিচ্ছে, নাম্বার অফ আয়ন্স, তার এখানে অ্যারো দেবে একটা, নাম্বার অফ আয়ন্স হাই, অসমোটিক প্রেসার ওপি, অসমোটিক প্রেসারও কি হবে, বাড়বে। তাহলে তিনটা আয়ন যে দিচ্ছে সে বেশি অসমোটিক প্রেসার বলা, তাহলে বেরিয়াম ক্লোরাইড বেশি অসমোটিক প্রেসার, তারপরে কি হবে NaCl, তারপরে কি হবে গ্লুকোজ। ভেরি গুড। তাহলে কি আনসার দেবো, বেরিয়াম ক্লোরাইড, NaCl, গ্লুকোজ। বলো এবার ক্লিয়ার? দুটো অপশনের মধ্যেই গোলাবে মেনলি, এটা এবং এটা, অপশন সি অপশন ডি ফার্স্টে বাদ দিয়ে দেবে, গ্রেটার দ্যান লেস দ্যান এর মধ্যে দেবে। এবার কোয়েশ্চেন কিন্তু ইনক্রিজিং অর্ডার ডিক্রিজিং অর্ডারও থাকতে পারে। এখানে কি হয়েছে, বেরিয়াম ক্লোরাইড বেশি, তারপরে NaCl, তারপরে গ্লুকোজ, তার মানে এই যে অর্ডারটা হয়েছে, এই অর্ডারটা কি অর্ডার হলো, এই অর্ডারটা হলো ডিক্রিজিং অর্ডার। কোয়েশ্চেন কিন্তু থাকতে পারে ইনক্রিজিং অর্ডার থেকেও, ঠিক আছে, ইনক্রিজ করছে, বাড়ছে, তখন আমরা অপশন এটাকে কারেক্ট অ্যান্সার বলতাম। বলো, বোঝা গেল সবার কাছে? ঠিক, চলো লাস্ট, আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে, লাস্ট প্রশ্ন কি আছে দেখে নি। আচ্ছা, একটা ভালো কোয়েশ্চেন, আইএএস এর কোয়েশ্চেন দিয়ে আমরা শেষ করব। দেখো আইএএস পরীক্ষা 2012 ইউপিএসসি, কি কোয়েশ্চেন এসছে, কত প্র্যাকটিক্যাল জায়গা থেকে দিয়েছে দেখো। ভালো করে পড়ো কোয়েশ্চেনটা আগে, ভালো করে পড়ো। বোঝা গেছে? ক্যাপিলারিটি মানে কৈশিকতা, এই যে কোনো স্ট্র বা কোনো নল বেয়ে জল উপরের দিকে ওঠা, গাছের মূলরোম দ্বারা জল শোষণ। হবে, ভালো করে দেখে নাও। শুধুমাত্র চারটে আলাদা আলাদা স্টেটমেন্টকে মার্চ করে দিয়ে একটা কোয়েশ্চেন তৈরি করা হয়েছে, কিন্তু কোয়েশ্চেন কিন্তু ইজি, কোয়েশ্চেন টাফ নয়। তোমাকে ভালো করে পড়ে কারেক্ট অপশন কি আছে, কারেক্ট অপশন তোমাকে বার করতে হবে, ঠিক আছে, কোনটা কারেক্ট এইটা আগে তোমাকে বুঝতে হবে। ওকে, ঠিক আছে, দেখে নাও সবার রেডি, তৈরি, তৈরি। 4 নম্বরেরটা দ্য বিগ ট্রিজ দ্যাট উই ক্যান সি, বলবো না এখন, কোনো এক্সপ্লেনেশন আমি দেবো না, নিজে পড়ো, নিজে পড়ে মানে বার করো, মানে বার করে আনসারগুলো করার চেষ্টা করো, তারপরে আমি বলছি, ঠিক আছে, চলো বানাও দেখি, স্টার্ট। এক্সপেক্টেড, বলবে। বলো কেন হবে, কোয়েশ্চেনটা পড় আগে ভালো করে, পড়ার জন্য ভুলটা হচ্ছে, কনসেপ্ট নেই বলে ভুল হয়নি, কোয়েশ্চেন পড়ছিস কম, এই জন্য ভুলটা হচ্ছে। কি প্রবলেম বলছে, ইফ দেয়ার আস নো ফেনোমেনন অফ ক্যাপিলারিটি, এই যে ক্যাপিলারিটি বলে যে মানে ঘটনাটা ঘটে, ক্যাপিলারিটি নেই, কৈশিকতা নেই, তাহলে কোনটা কারেক্ট, ইট ইজ ডিফিকাল্ট টু ইউজ এ কেরোসিন ল্যাম্প, ডিফিকাল্ট হতো তো, হতো তো, ডিফিকাল্ট, কেরোসিন তেলটা পোলতে বেয়ে যে ওপরের দিকে ওঠে, পোলতের মধ্যে ফাঁক থাকে দেখেই তো ওপরের দিকে ওঠে, তো এই এই জিনিসটাই তো ক্যাপিলারিটি। বলছে ওয়ান উড নট বি এবল টু ইউজ এ স্ট্র টু কনজিউম এ সফট ড্রিঙ্ক, স্ট্রবে যে সফট ড্রিঙ্কটা ওপরের দিকে উঠছে, এটা কি ক্যাপিলারিটি নাকি এটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের জন্য, বলো? এইটা কিন্তু ক্যাপিলারির ঘটনা নয়, তোমার স্ট্র দিয়ে কিন্তু মুখ দিয়ে টানতে হবে না, তুমি কিন্তু এমনি সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এইটা টোটাল ডিপেন্ড করে আছে কার উপরে, অ্যাটমসফিয়ারিক প্রেসার, বাতাসের চাপের উপরে, ঠিক আছে। স্ট্র কিন্তু শূন্য স্থান, ওখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকে যেটা একদম লো, লিকুইডের মধ্যে অ্যাটমসফিয়ারিক প্রেসার হাই থাকে, তো তার জন্য এটা উপরের দিকে ওঠে। ধরো এটা একটা স্ট্র, এই স্ট্রকে এরকম একটা লিকুইডের মধ্যে আমি ডিপ করে দিয়েছি, তো লিকুইড থেকে এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠবে,
কেন? লিকুইডের মধ্যে প্রেসার কি? প্রেসার হাই। এর মধ্যে প্রেসার কি আছে? এর মধ্যে প্রেসার লো আছে। তো অ্যাটমসফেরিক প্রেসারের জন্য এটা নিচ থেকে উপরে ওঠে, এটা ক্যাপিলারিটি নয়। ওকে, দ্য ব্লটিং পেপার উড ফেইল টু ফাংশন, তাই তো হবে, ব্লটিং পেপার ইঙ্ককে অ্যাবজর্ব করতে পারবে না, ঠিক। আর দ্য বিগ ট্রিজ দ্যাট উই সি অ্যারাউন্ড উড নট বি ইভেন গ্রোথ অন দ্য আর্থ, ঠিক আছে। মূলরোম দ্বারা যদি জল গাছের মধ্যে না যায়, তো তাহলে জল মানে কেমন করে বাঁচবে গাছ? তো তৈরি হবে না কিছু। তার মানে এই জিনিসটা ভুল আছে, তার মানে 1, 3, 4 কারেক্ট অ্যান্সার, অপশন বি। বুঝতে পারলাম? 1, 3, 4 কারেক্ট অ্যান্সার, অপশন বি। ব্লটিং পেপার ইঙ্ক অ্যাবজর্ব করে, কালিকে অ্যাবজর্ব করার জন্য আমরা ব্লটিং পেপার ব্যবহার করি। যেমন কোনো জায়গায় কালি পড়ে গেলে ব্লটিং পেপার দেওয়া হয়, সেই কালিটাকে অ্যাবজর্ব করে নেয়। ব্লটিং পেপারের গায়ে ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে কালি তার উপরের দিকে উঠে যায় বা ভেতরে ঢুকে যায়। এই হলো কনসেপ্ট। বুঝতে পেরেছো? কিছু শিখলাম ক্লাস থেকে? বলো বলো, বোঝা গেল আজকে যা যা কোয়েশ্চেন করালাম? ঠিক আছে, অনেক কিছু শিখলাম। ব্যাস, এই কনসেপ্ট গুলোকে নোট করো, এইগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।